আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেন যশোর বোর্ড 2020। দেখো আমাদের ট্যাগ কোয়েশ্চেন এ নাম্বারটা কি আছে? এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2020। এখন এক নাম্বারটা আছে কি? এ নাম্বারটা আছে এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স। মানে এভরিবডি মানে প্রত্যেকেই রেসপেক্টস মানে সম্মান করে বা শ্রদ্ধা করে। ফ্রিডম মানে কি? ফ্রিডম ফাইটার্স মানে কি? স্বাধীনতা যোদ্ধাদেরকে, মানে যারা স্বাধীন করছে দেশকে, যোদ্ধাদেরকে। তাহলে আমরা জানি আমাদের ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে প্রথম অংশ দেওয়া থাকে আর পরের অংশটা পূরণ করতে হয়। তাহলে এ নাম্বারটা হচ্ছে এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স। প্রত্যেকেই শ্রদ্ধা বা সম্মান করে স্বাধীনতা যোদ্ধাদেরকে, মানে যারা দেশ স্বাধীন করেছে তাদেরকে। এখন আমাদের ট্যাগ কোয়েশ্চেন পূরণ করার ক্ষেত্রে প্রথমত একটা অক্সিলারি ভার্ব বসাতে হয়। এখন এই জায়গায় যদি আমাদের অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বটা বসে। আর এ নাম্বারে দেখো কোনো অক্সিলারি ভার্ব কিন্তু দেওয়া নেই। যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে আমাদের তিনটা জিনিস বসতে পারে, হয় ডু, নয়তো ডাজ, নয়তো ডিড। এই তিনটা থেকে যে কোনো একটা বসবে। এখন কখন কোনটা বসবে? যদি সেন্টেন্সটা পাস্ট টেন্স হয় তাহলে ডিড বসবে, ডাইরেক্ট ডিড। আর যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডাজ অথবা ডু বসবে। এখন আমরা কিভাবে বুঝবো এটা কি আমাদের প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? তাহলে আমরা ভার্ব দেখে বুঝবো, যে ভার্ব রেসপেক্টস মানে সম্মান করা বা শ্রদ্ধা করা। এখন আমাদের এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এটা কিন্তু ভার্ব ওয়ান। দেখো আমাদের ভার্ব হচ্ছে এটা, আর ই এস পি ই সি টি ই ডি, রেসপেক্টেড। এই যে রেসপেক্টেড, রেসপেক্ট সাথে ইডি আছে। যদি রেসপেক্টেড মানে ইডি থাকে তাহলে আমরা বুঝি এটা হচ্ছে ভার্ব টু মানে পাস্ট টেন্স। যেহেতু এই জায়গায় আমাদের ইডি নেই তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট টেন্স হলে আমাদের কি হবে? এই জায়গায় ডাস অথবা ডু হবে। এখন আমরা জানি প্রেজেন্ট টেন্স হলে ডাস অথবা ডু। এখন কখন ডু কখন ডাস? যদি মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে ডাস বসবে। আর যদি এস বা ইএস না থাকে তাহলে কি ডু বসবে। এখন দেখো এটা হচ্ছে মেইন ভার্ব হচ্ছে রেসপেক্ট, এখন সাথে কিন্তু এস আছে। তাহলে আমরা জানি মেইন ভার্বের সাথে যদি এস থাকে তাহলে কি ডাস বসে। কিন্তু এখন এই জায়গায় ডাস হবে না, এখন এই জায়গায় ডু হবে। কেন হবে একটু একটু পরে তোমরা বুঝবে। এটা দেখো, ডু। এখন আমরা জানি যদি মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে কি হয়? ডাস বসে। আর এস বাই এস না থাকলে ডু বসে। কিন্তু এই জায়গায় এস বাই এস আছে, এর মানে জায়গায় ডাজ হওয়ার কথা ছিল, তারপরে ডু হবে। কেন ডু হবে এটা একটু পরে বুঝবা। তো যাই হোক, প্রথমত অক্সিলারি ভার্ব বসাতে বসালাম। তারপরে আমাদের এই সেন্টেন্সটা যদি হা বোধক হয় তাহলে এই জায়গায় নট আসবে। আর যদি না বোধক হয় তাহলে নট আসবে না। হা বোধক হলে নট আসবে, আর না বোধক হলে নট আসবে না। এখন আমরা দেখি এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স। প্রত্যেকেই বা সবাই সম্মান বা শ্রদ্ধা করে স্বাধীনতা যোদ্ধাদেরকে। তাহলে এই জায়গায় কিন্তু এটা কিন্তু হাবোধক সেন্টেন্স, আমরা পড়েই বুঝছি যে কিন্তু নো বা নট বা নেভার কিছুই কিন্তু নেই। এর মানে এটা কি হাবোধক সেন্টেন্স। তাহলে হাবোধক সেন্টেন্স থাকলে আমাদেরকে নট অবশ্যই আসবে। এখন নটটা লিখি, এই যে নটটা এইভাবে লিখতে হবে, এন্ড তারপর উপরে কমা একটা টি। এখন তোমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারবে না চাইলে, হয় যে ধরো ডু লিখছো পরে নট, এইভাবে লিখলে কিন্তু হবে না। তোমরা কিন্তু অনেকে বলতে পারো যে ডু নট এইভাবে কেন লিখিনি। এখন ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে মনে রাখতে হবে এই ডু এর সাথে নটটা একসাথে লিখতে হবে। তারপরে আরেকটা কথা হচ্ছে কি, তুমি এই নট পূর্ণরূপ লিখতে পারবে না, নট লিখতে হবে সংক্ষিপ্ত রূপে। সংক্ষিপ্ত রূপটা কি? এন লিখবা, পরে উপরে একটা কমা দিয়ে পরে টি দিবা, এটা হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা বুঝলাম অক্সিলারি ভার্বের সাথে নটটা মানে স্পেস মানে ফাঁকা করে লেখা যায় না, একসাথে লিখতে হয়। তারপরে নটের পূর্ণরূপ লেখা যায় না, লিখতে হয় কি সংক্ষিপ্ত রূপ। এটা হচ্ছে ডু নট বা ডোন্ট। তাহলে প্রথমত অক্সিলারি ভার্ব বসাতে বসালাম, তারপরে সেন্টেন্সটা হাবুদক করে নট আনতে হয়, নটও আনলাম। তারপরে সর্বশেষ কাজ হচ্ছে আমাদের যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের প্রোনাউন ফর্ম লিখতে হবে। তাহলে এভরিবডি, এখন ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এভরিবডি, নোবডি, এনিবডি, এভরিওয়ান, নো ওয়ান, এগুলার সাবজেক্টের প্রোনাউন ফর্ম হচ্ছে কি দে। বুঝছো তো? এটা হবে দে। এখন তাহলে এটা হচ্ছে ডোন্ট দে। এখন আমি তোমাদেরকে বলি যে কেন এই জায়গায় ডাজ হয় নাই। এই জায়গায় ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা জানি প্রথমে ডাজ হয়, কিন্তু এই জায়গায় কেন ডাজ হয় না, কেন টু হয়েছে? তাহলে এটা আমাদের ইংরেজি গ্রামারের একটা নিয়ম আছে, যদি সাবজেক্টটা প্লুরাল হয়, খেয়াল করো, যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্বও প্লুরাল হবে। আর যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে অক্সিলারি ভার্বও সিঙ্গুলার হবে, অর্থাৎ সাবজেক্ট থেকে ভার্ব বসবে। এখন সাবজেক্ট কিন্তু এই জায়গায় দে, দে মানে তারা, এটা কিন্তু প্লুরাল ফর্ম। তাহলে এই জায়গায় যে প্লুরাল ফর্ম, এখন তোমার বুঝতে হবে ডাস এটা হচ্ছে সিঙ্গুলার। বুঝছো? ডাস এই অক্সিলারি ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, আর ডু এই অক্সিলারি ভার্বটা হচ্ছে কি প্লুরাল। তাইলে এখন আমাদের নিয়মটা কি ছিল? সাবজেক্টটা যদি প্লুরাল হয়
তাহলে এই অক্সিলারি ভার্বটাও প্লুরাল হবে। এখন এই জায়গায় সাবজেক্ট হচ্ছে দে, এটা প্লুরাল ফর্ম। এখন যদি আমি এই জায়গায় ডাজ লিখতাম, মানে ডি ও ই এস ডাজ লিখতাম, এটা কিন্তু সিঙ্গুলার হয়ে গেছে। এই যে এটা কিন্তু সিঙ্গুলার হয়ে গেছে। তাহলে আমাদের ওই গ্রামারের নিয়মটা কি মিলছে? যে সাবজেক্টটা আছে প্লুরালে আর অক্সিলারি ভার্বটা আছে কি সিঙ্গুলারে। এটা কি হইছে? আমাদের নিয়ম কি, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে এই ভার্বও প্লুরাল হবে। আর এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এই ভার্বও সিঙ্গুলার হবে। ঠিক আছে? যেহেতু আমাদের এই জায়গায় সাবজেক্টটা প্লুরাল ছিল, এই জন্য এই জায়গায় ডাজ না হইয়া ডু হয়েছে। কারণ ডাজ হচ্ছে সিঙ্গুলার আর ডু হচ্ছে প্লুরাল। আমরা ভার্বের সাথে সাবজেক্টকে মিল করবো, এই জন্য আমরা এই জায়গায় প্লুরাল লিখছি ডু। আশা করি বুঝতে পারছো। কিন্তু যদি সাবজেক্টটা সিঙ্গুলার হতো তাহলে এই জায়গায় অবশ্যই ডাজ হইতো। আশা করি এটা বুঝতে হবে। ডোন্ট দে। তারপরে বি নাম্বারটা দেখো, দে মানে তারা, ফোর্ট মানে যুদ্ধ করেছিল, ফর দ্য ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার জন্য, অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে। তাহলে দে ফোর্ট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি মানে তারা যুদ্ধ করেছিল আমাদের স্বাধীনতার জন্য। এখন দেখো এই জায়গায় কিন্তু অক্সিলারি ভার্ব নেই। তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি জানি? ডু, ডাজ অথবা ডিড, এই তিনটা থেকে একটা বসবে। এখন আমরা কিভাবে বুঝি? আমরা এই যে মেইন ভার্বটা দেখি, মেইন ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট ডিড হবে, আমরা জানি। এখন দেখো এটা কিন্তু ফোর্থ, এটা কিন্তু আমাদের ভার্ব হবে ফাইট, এফ আই জি এস টি, ফাইট। এই ফাইট মানে কি? যুদ্ধ করা। এই ফাইট হচ্ছে ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট টেন্স। আর এই ভার্ব ওয়ান থেকে হচ্ছে ফোর্থ মানে ভার্ব টু, যুদ্ধ করেছিল। এর মানে কি? পাস্ট টেন্সে আছে। আর পাস্ট টেন্সে থাকলে আমরা সহজেই বুঝি যে ডাইরেক্ট ডিড হবে। কি হবে? ডি, ডি আই ডি ডি। অনেক সহজ না এগুলা? অনেক সহজ। তাহলে আমরা যেহেতু এই জায়গায় ভার্বটা যুদ্ধ করেছিল, ফোর্থ মানে যুদ্ধ করেছিল, মানে এটা পাস্ট টেন্সে আছে, এই জন্য এটা ডাইরেক্ট ডিড হবে। তারপরে আমাদের কি হবে? এখন আমাদের দেখতে হবে এটা কি হাবুদক না নাবুদক। এখন এই জায়গায় দেখো, দে ফোর্ট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি, এই জায়গায় কিন্তু নাবুদক কোনো শব্দ নেই, যেমন নো, নট, নেভার, কোনো কিছু নেই, মানে এটা হাবুদক। আর যদি হাবুদক হয় তাহলে আমরা একটা নট আনতে হবে। আর নটটা কিভাবে লিখতে হবে? ওই অক্সিলারি ভার্বের সাথে একসাথে লিখতে হবে আর সংক্ষিপ্ত রূপ লিখতে হবে। এটা লিখতে হবে এইভাবে, এন, তার উপরে একটা কমা, তারপরে টি। ঠিক আছে? এটা হবে ডিড নট বা ডিডন্ট। তারপরে হচ্ছে কি, একদম শেষ হবে আমাদের সাবজেক্টের কি প্রোনাউন ফর্ম। তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের কি? দে, দে মানে তারা। তাহলে এটার প্রোনাউন ফর্ম হবে দেই হবে। দেখছো কত সহজ? যেহেতু এটা আমাদের পাস্ট টেন্সে ছিল এই জন্য ডিড হয়েছে। আর যেহেতু এই জায়গায় এটা হাবুদক বাক্য মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য নট আসছে। আর সাবজেক্টের প্রোনাউন ফর্ম, দে এর প্রোনাউন ফর্ম হবে দেই। শেষ। অনেক সহজ। তারপর সি নাম্বারটা দেখো, দেয়ার মানে তাদের, স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ, হ্যাজ গিভেন মানে দিয়েছে, আস মানে আমাদেরকে, ফ্রিডম মানে কি? স্বাধীনতা, ইন এভরি স্ফিয়ার অফ লাইফ মানে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন আস ফ্রিডম ইন এভরি স্ফিয়ার অফ লাইফ মানে তাদের আত্মত্যাগটা আমাদেরকে দিয়েছে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে স্বাধীনতা। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব আছে, হ্যাজ। হ্যাজ কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব আছে। তাহলে আমরা হ্যাজটা এই জায়গায় লিখে দিলাম, হ্যাজ। বুঝছো কিন্তু হ্যাজ। তারপরে এখন আমাদের কি এই জায়গায় কিন্তু দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন আস ফ্রিডম ইন এভরি স্ফিয়ার অফ লাইফ, এইটাও কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হাবুদক বাক্য। তাহলে এই জায়গায় আমাদের কি হাবুদক বাক্য হলে কি নট আসবে, এজন্য আমরা নটটা লিখে দেব। তাহলে এটা হচ্ছে কি হ্যাজ নট বা হ্যাজেন্ট। তারপরে কি হবে? আমাদের সাবজেক্টের প্রোনাউন রূপটা বসবে। এখন এই জায়গায় তোমার বুঝতে হবে দেয়ার স্যাক্রিফাইস। এখন অনেকে বলবে এই জায়গায় দেয়ার সাবজেক্ট না, কিন্তু এই জায়গায় হচ্ছে দেয়ার স্যাক্রিফাইস মানে তাদের আত্মত্যাগ। তাদের আত্মত্যাগটা দিয়েছে স্বাধীনতা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে স্বাধীনতা কে দিছে? তাদের আত্মত্যাগ। তাহলে তাদের আত্মত্যাগ, এই আত্মত্যাগটা হচ্ছে এই জায়গায় সাবজেক্ট। বুঝা গেছে? তাহলে আত্মত্যাগ এটা হচ্ছে একটা বস্তুবাচক নাম, এই জন্য এটা হবে ইট। এই আত্মত্যাগের প্রোনাউন ফর্ম কি হবে? ইট। বুঝা গেছে? এই জায়গায় কিন্তু দে আর সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে কি দে আর মানে তাদের, স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ, এই স্যাক্রিফাইস হচ্ছে সাবজেক্ট। তো স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ, আর এই আত্মত্যাগ এটার প্রোনাউন ফর্ম হবে কি? ইট। তাহলে হ্যাজ নট বা হ্যাজন্ট ইট। অনেক সহজ। পরে ডি নাম্বারটা দেখো, দেয়ার মানে তাদের, নেমস মানে নামগুলো। খেয়াল করো এই যে কিন্তু নেম না, দেখো এস আছে নেমস। আমরা জানি পেন মানে কি? কলম, আর পেনস মানে কলম গুলো। তাইলে এই জায়গায় নেম মানে নাম আর নেমস মানে নামগুলো। আর রাইটেন মানে লেখা হয়, ইন গোল্ডেন মানে স্বর্ণের, লেটার্স মানে অক্ষরে। তাহলে দেয়ার নেমস আর রিটেন ইন গোল্ডেন লেটার্স মানে তাদের নামগুলো লেখা হয় স্বর্ণের অক্ষর দিয়ে। যেহেতু তারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে, তাদের জীবনকে আত্মত্যাগ করছে, তাহলে অবশ্যই তাদের নামগুলো স্বর্ণের অক্ষরিত লেখা উচিত। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া আছে আর, সরাসরি আর এখানে বসবে।
আর তারপর এখন দেখতে হবে আমাদের এই জায়গায় কিন্তু দেয়ার নেমস আর রিটেন ইন গোল্ডেন লেটার্স, এই জায়গায় কিন্তু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হাবুদক বাক্য। তাহলে এই জায়গায় কি হবে, নট আসবে। তাহলে এই নটটা এন উপরে কমা একটা টি, নট, তাহলে আর নট বা আরেন্ট। তারপর এখন এই জায়গায় কিন্তু দেয়ার নেমস আর রিটেন ইন গোল্ডেন লেটার্স, তাদের নামগুলো লেখা হয় স্বর্ণের অক্ষর দিয়ে। এই জায়গায় সাবজেক্ট কোনটা, তাদের নামগুলো স্বর্ণের অক্ষরে লেখা হয়। কি লেখা হয়, তাদের নামগুলো। তাহলে নামগুলো হয়েছে কি আমাদের সাবজেক্ট। তাহলে নাম এটা হচ্ছে সিঙ্গুলার, আর নামগুলো এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে প্লুরাল হলে কি হবে, দে হবে। এটা হচ্ছে দে। একটু খেয়াল করতে হবে, বুঝছো, খেয়াল করলে সহজ। যদি শুধু নেম হইতো নাম, তাহলে জায়গায় ইট হইতো, কিন্তু এই জায়গায় যেহেতু নেমস মানে নামগুলো মানে প্লুরাল, তাহলে প্লুরাল হলে কি দে। তাহলে আরএন্ট বা আর নট, দে, শেষ। তারপরটা দেখো, উই মানে আমরা, শুড মানে উচিত, উই শুড মানে আমাদের উচিত, নেভার মানে কখনোই না, ফরগেট মানে ভুলে যাওয়া, দেম মানে তাদেরকে। তাইলে উই শুড নেভার ফরগেট দেম, আমাদের উচিত কখনোই তাদেরকে ভুলে না যাওয়া। তো যেহেতু তারা আমাদের দেশে জীবন দিয়েছেন, তাহলে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে। তাহলে এটাই বলছে যে উই শুড নেভার ফরগেট দেম, আমাদের উচিত কখনোই যেন তাদেরকে ভুলে না যাওয়া। তাহলে এই জায়গায় দেখো আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু শুড আছে। তাহলে এই যে শুড সরাসরি লিখো এই জায়গায় শুড। শুড লিখার পরে এখন আমরা কি জানি, এই যে বাকি এই জায়গায় যে আমরা বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার এগুলো যে আমরা করেছি, এ নাম্বার যে আমরা করেছি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের সেন্টেন্সটা কি ছিল, অ্যাফার্মেটিভ মানে হাবুদক। এই জন্য আমাদের এই জায়গায় নট আসছিল। আর আমরা জানি যদি নাবুদক থাকে তাহলে কিন্তু নট আসে না। সেন্টেন্সটা যদি হাবুদক থাকে তাইলে নট আসে, আর যদি নাবুদক থাকে তাহলে কিন্তু নট আসে না। এখন দেখো এই জায়গায় কিন্তু নেভার মানে কখনোই না, এটা দেখে আমরা বুঝছি এটা নাবুদক, এর মানে জায়গায় নট আসবে না। আর এটা অর্থ তুমি বুঝবা যে উই শুড নেভার ফরগেট দেম, আমাদের উচিত না কখনোই তাদেরকে ভুলে না যাওয়া। আমাদের উচিত কখনোই তাদের ভুলে না যাওয়া। না যাওয়া, দেখো এটা না একটা শব্দ আছে, এর মানে এটা কি নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে নট আসে, আর নেগেটিভ সেন্টেন্স হলে নট আসে না। তো এই যে নেগেটিভ সেন্টেন্স, এর মানে এটা নট আসবে না, শেষ। তারপরে কি, তারপরে আমাদের হচ্ছে সাবজেক্টের প্রোনাউন ফর্ম। তো সাবজেক্ট হচ্ছে উই, আর উই এর প্রোনাউন ফর্ম হচ্ছে কি উই। তাহলে উই শুড, শেষ হয়ে গেল, শেষ। দেখছো, তাহলে এটাই ছিল আমাদের যশোর বোর্ড 2020। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।